বাংলাদেশ কিন্তু কোথাও ইসলামিক কান্ট্রি নয়। তাহলে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আছে, এটাকে হিন্দুত্বের জিগির বা ধ্বজা ধরে নিয়ে একটা নন ইসলামিক স্টেট তারা কেন আজকে এতটা ভারত বিদ্বেষী হয়ে যাচ্ছে? যদি এই ফরমেশনটার ক্ষেত্রে আমি ভাবি, তার মানে কি এটা সত্যি যে ইসলামিক এবং জঙ্গি জিহাদিদের দখলেই বাংলাদেশ রয়েছে? এটা হচ্ছে তার অন্যতম প্রমাণ। আমি একটু চলে যেতে চাইছি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে। আমি একটা স্পেসিফিক বিষয় জানতে চাইছি, এই যে আলফার সঙ্গে যোগাযোগ, যেটা আমরা খুব গুরুত্ব, যে আমরা দেখলাম যে কিছুদিন আগে উত্তরের এই জঙ্গি সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা শান্তি চুক্তি হয়, এবং সেই শান্তি চুক্তির পর আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে শান্তি বিরাজ করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আবার সেই জিগিরটাকে তুলে এনে তাদের সেই নেতা যিনি এখন চীনে হুয়ান প্রদেশে ছিলেন, তাকে ধরে নিয়ে এসে এখানে বৈঠক করাচ্ছেন। ধরে নিতে হবে যে মূল টার্গেট উত্তর পূর্ব ভারত, এবং সেটা শিলিগুড়ি থেকে শুরু করে একেবারে মায়ানমার সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এইটা কতটা চিন্তা? আমি প্রথমে স্যার যেখানে বললো আমি ওইখান থেকে ধরি, তাহলে আমি মানে পট কথাটা ক্লিয়ার হবে সবার জন্য। 53 বছর 71-এর পর 53 বছর সৈকত হয়ে গেছে। 5ই অগস্ট there is a change in regime, ইউনিস গভর্নমেন্ট এলো। প্রথমে চেঞ্জ ইন রেজিমটা হলো বাংলাদেশের, যে হাসিনা সরকারকে চেঞ্জ করে যে তক্তা পলাট হলো, তো কেন হয়েছে? সেটা কি বাংলাদেশের একমাত্র অবজেক্টিভ? তারপরে 6 মাস অতিক্রান্ত হলো, সেটা কি শুধু ভারতের দিকে আঙুল করার জন্যই কি তক্তা পলাটটা হলো? তাহলে এটা কি বাংলাদেশের প্ল্যান ছিল, না কোনো there is a much bigger plan than that? এটাকে আমাদের ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসিতে ইউনিস, যেটা অনেকেই এখানে বলল, বিশেষ করে উনি বললেন যে একটা কাঠপুতুল হিসেবে ওনাকে রাখা হয়েছে, কোথাও থেকে দড়ি ধরে তাকে টানা হচ্ছে, এবং দড়ি ধরে যখন হাত তুলছে সে হাত তুলছে, যখন কিছু বলার হচ্ছে তার মুখের মধ্য দিয়ে কিছু বলানো হচ্ছে। তাহলে আমাদের বুঝতে হবে নেভার, আমরা যে আমাদের নেভার উই কান চুজ, এটা আমরা বলি। আর যেটা আপনি একটু আগে যেটা দিয়ে শুরু করলেন, যে মেন যে পাকিস্তানের ডক্টরিন, যেটা যে ব্লিড ইন্ডিয়া থ্রু 1000 কাটস, যুদ্ধ করবে না, যুদ্ধর পটভূমিও নেই। আর বাংলাদেশ 17 কোটি মানুষ, তার মধ্যে 1 কোটি হিন্দু, তার যা সৈনিক ক্যাপাসিটি ক্যাপাবিলিটি, তার যা আর্মড ফরমেশন আছে, সেটার সঙ্গে ভারতবর্ষের সঙ্গে স্বপ্ন দেখতে পারে। ওই আটটু যদি আমি খেললো একটু বাল খিল্লো ভাবে বলি, যে ওই চুকিতকিত খেলতে পারে, কিন্তু বর্ডার পেরিয়ে যে যুদ্ধ করবে সেই জিনিস আমার মনে হয় চিন্তাও করে না। সো এই যে আইএসআই লেফটেন্যান্ট জেনারেল আসিম মল্লিক এসছে, আসিম মালিক কেন এসছে ওখানে, এই প্রশ্নগুলো উঠবে। আপনি যেটা একদম বলেন, একটা দুবাই থেকে সন্ধ্যে 5টার পর ঢাকায় ল্যান্ড করেছে সবার সামনে, এবং এই যে ল্যান্ড করেছে এইটা মানে ভারতের থেকে তো নিশ্চিতভাবে সবার থেকে লোকাবার চেষ্টা করেছে। থাকছে 17th ফ্লোর অফ মেরিডিয়ান, ব্লু মেরিডিয়ানে ওরা থাকছে। মানে কত পা তারা ফেলেছেন এটাও বলে দিতে পারি, মানে যারা মনে করছেন এগুলো লুকোবেন তারা তত বেশি প্রকাশ্যে চলে আসছে। নাম্বার ফ্লোরে 17th ফ্লোর র্যাডিসন ব্লুতে এই 3 জন এবং লেফটেন্যান্ট জেনারেল আসিম মল্লিক এখনো আজকের দিনও আছেন, এবং তার সঙ্গে আরেকজন আইএসআই এ, যাকে আইএসআই যার জন্য বাংলাদেশ এসছে, আইএসআই অ্যানালিসিস আসে মনে তাদের এই কূটনীতির ওপর বিভিন্ন ভাবে স্লিপার সেল কিভাবে বদবুদ্ধি দিতে এসছে বাংলাদেশ। জেনারেল শাহিদ আমির আফসার উনিও আছেন। এই প্রত্যেকটা বাংলাদেশে তো ট্যুরিজম করতে আসেনি, তাদের নিশ্চিতভাবে কোনো এজেন্ডা নিয়ে এসছে। এজেন্ডা এটাও না যে একটা ফ্যাক্টরিতে গিয়ে গাজীপুরে কত বন্দুক তৈরি করবে, রাতারাতি মেক ইন ইন্ডিয়া করে মেক ইন বাংলাদেশ হবে, এটা সম্ভব নয়। হ্যাঁ, ওখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নয়, ওখানে কে এখন যিনি ইন্টারিম গভর্নমেন্ট বলে যদি কিছু থাকে, একটা কাঠপুতুল ইউনিস বসে আছে। তো সেই জায়গা থেকে আপনার প্রশ্নে বা চলে আছি নর্থ ইস্টে, তো যখন এই ব্লিডিং করতে চায় থ্রু 1000 কার্ড, সো হোয়াট ইজ দ্য ওয়ে আউট? পশ্চিমবাংলা বারবার কথা উঠে আসে, পশ্চিমবাংলা ওদের জন্য একটা লঞ্চ পয়েন্ট, ইট উইল বি আ সেফ হেভেন ফর হিয়ার টু লঞ্চ। এখান থেকে ওরা কিচ্ছু করবে না। আমরা যে বারবার বলছি ইয়েস
দেয়ার উইল বি স্লিপার সেল, এইখান থেকে ডিস্ট্রিবিউট করবে। কিন্তু এখানে আমরা যদি ভাবি বিস্ফোট হবে, কিছু হবে, হ্যাঁ মিস হ্যান্ডলিং এর জন্য কিছু হতে পারে, খাগড়াগড় হয়েছে। আমি একটুখানি আপনাকে থামাচ্ছি, দীপ্তাংশু চৌধুরী, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, খুব ইম্পর্টেন্ট জায়গাটা আপনি ধরেছেন, যেটা আজকের আলোচনায় রাজনীতির প্রসঙ্গ নয়, কিন্তু পশ্চিমবঙ্গে দেখবেন বিগত কয়েক বছরে, আপনি খাতা কলম নিয়ে বসুন, বেশি দরকার ইন্টারনেট সার্চ করুন, দেখুন কতগুলো জঙ্গি বিভিন্ন সংগঠনের ধরা পড়েছে। ভাবুন যে একেবারে এবিটির যে মূল নেতা, যিনি জেলে ছিলেন, হাসিনা পালিয়ে যাওয়ার দিন, হাসিনা ভারতবর্ষে তাদের কথায় পালিয়ে যাওয়ার, তিনি ভারতবর্ষে যেদিন এলেন সেদিনই তিনি জেল ভেঙে বেরিয়ে গেলেন, এবং তার সমস্ত নেটওয়ার্ক চাঙ্গা হয়ে গেল, তার সমস্ত স্যাটেলাইট ফোন ব্যবহার হচ্ছে, সব ভারতবর্ষ জানে। আমি খুব স্পেসিফিক্যালি বলছি, একটা বিরতির পর ফিরে এসে আবারও কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছেই আসবো, যে যারা মনে করছেন লুকোচ্ছেন তারা বেশি করে সামনে চলে আসছেন। মানে আমরা প্রত্যেকটা স্টেপ বলে দিতে পারি আইএসআই ওখানে এসে কি করেছে, মানে ফলে এইগুলো বাচ্চা সুলভ বিষয়ের কোনো মানে নেই, বরং বলে দিন যে আমরা পাকিস্তানের কাছে বিক্রি হয়ে গেছি, বলে দিন, সুবিধা হবে আমাদের পক্ষে। একটা বিরতির পর ফিরে আসছে আলোচনায়, সঙ্গে থাকুন। বিরতির পর, আর কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আপনি যেটা বলছিলেন যে পশ্চিমবঙ্গকে কার্যত প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে এখান থেকে শিলিগুড়ি চিকেন নেক্সের কাছাকাছি গিয়ে তারপর যদি সেই নেটওয়ার্কটাকে বিস্তৃত করা যায় তাহলে সুবিধা হবে। কারণ আমরা জানি যে এই ধরনের জঙ্গি সংগঠনগুলো সাধারণত যেখানে তারা ঘাঁটি গাড়েন বা তাদের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করেন, সেখানে কোনো রকম অশান্তি করেন না, তাদের আশ্রয়ের ক্ষেত্রে অসুবিধা হয় বা থাকার ক্ষেত্রে অসুবিধা হয়। একদম কারেক্ট। চিকেন নেক নিয়ে প্রচুর কথা, বিভিন্ন লোক চিকেন নেক নিয়ে কথা বলে, 21-22 কিলোমিটারে একটি জায়গায়। এটা মানে শুধু আমি বাংলাদেশ বলছি না, যে কোনো দেশ এই চিকেন নেকের ওপর যদি নজর রাখে, যেখানে আমাদের উইক, ধরুন আমরা যদি এই চিকেন নেকটা কেন বলে, চিকেন নেক সবচেয়ে সেন্সিটিভ জায়গা, সবচেয়ে সেন্সিটিভ, তো যেটা ভারতবর্ষের সবচেয়ে সেন্সিটিভ, তাহলে সেটা হবে সবচেয়ে বেশি গার্ডেড। ঠিক, তো আজকে ভারতের যা শক্তি, 2025-এ ভারতীয় সামরিক বাহিনী, নেভি, এয়ারফোর্সের যা শক্তি, কোন দেশ, যে কোনো নেবার ভারতবর্ষের দিকে, ইভেন চায়না, আমি ক্যামেরার সামনে বলছি, তাকে ভারতের দিকে চাইতে, চোখ তুলে দেখতে 4 বার ভাবতে হবে। এটা হচ্ছে এক। বাংলাদেশকে আমরা সেই ধর্তব্যের মধ্যেই ধরি না। সেইখান থেকে এই যে 7টা যে 7 সিস্টার্স আছে, একদম ভাবে ওরা চাইবে যে এই মানে বেশি তো কিছু করতে পারবে না, করবে ওই বিভিন্ন ভাবে নানা রকম টেররিজম অ্যাক্টিভিটিস, এই এবিটি ছেড়ে জামাতের বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশন। আর যেহেতু এটা দেখুন, আপনি বলতে পারেন নেপালেও তো 1751 কিলোমিটার, যেখানে ভিসা লাগে না আসার জন্য, ইটস অ্যান ওপেন বর্ডার, ওখানে কেন করতে পারছে না, অথবা করছে কিন্তু সেরকম ভাবে হচ্ছে না। আর বাংলাদেশে কেন হচ্ছে, বিকজ আমরা ওই 17 কোটির মধ্যে 1 কোটি থেকে 101 কোটি হিন্দু, বাকি 16.5 কোটি যে ধর্মের লোক আছে, একইভাবে এই দিকে আমাদের তারা সেম ভাবে বসবাস করে। তো তাদের মধ্যে মিলিয়ে যাওয়া এবং তাদের কিছু হেল্প নিয়ে যারা এখানে অনুপ্রবেশ অনেক আগে করেছে, অনুপ্রবেশ তো হচ্ছে, মানে এটা তো 5ই আগস্টের পর অনুপ্রবেশ শুরু হয়নি, তার আগে হয়েছে, এবং অনেক লোক যারা বাংলাদেশের লোক আছে তারা নিশ্চিতভাবে এই যারা সংগঠন যেগুলো আছে তারা আসবে, তাদের থেকে হেল্প করবে, এবং লো ইন্টেন্সিটি ব্লাস্ট হতে পারে, কনফ্লিক্ট একটা হতে পারে, বিভিন্নভাবে যে সংগঠনগুলো আমাদের আছে তাদের, ধরুন LWE, তাদের আর্মস অ্যামিনেশন দেবে, তাদের রিসোর্সেস কারা দেবে, এই যে আসিম মালিক ইউনিসের কোলে বসে কিছু রসগোল্লা খাওয়াতে গেছে। সো দেয়ার আর অ্যাক্টিভিটিস গোয়িং ইন বাংলাদেশ। আমি শিওর ভারতের এক্সটার্নাল এজেন্সি, রিসার্চ অ্যানালিসিস উইং এবং বিভিন্ন আদার এজেন্সি, আমি বলছি না, দেয়ার আর স্যাটেলাইটস, আমরা উই আর মনিটরিং ভেরি ক্লোজলি অন বাংলাদেশ। সো বাংলাদেশ যদি, এবং বাংলাদেশের যে কোনো লোক যারা আজকে এনকেটিভি দেখছে, তারা যদি ভাবে যে তাদের কেউ দেখছে না, হাজার হাজার চোখ ম্যাগনিফাই করে কিন্তু আপনাদের দেখছে। সো ডোন্ট ওয়ারি, ভারত ইজ স্ট্রং। এখন ভারতের যে সরকার, দেয়ার ইজ নো ওয়ে, আপনি তো বাংলাদেশ ছেড়ে দিন, দেয়ার আর আদার সুপার পাওয়ার হু হ্যাভ টু থিঙ্ক টুয়াইস, যাকে ভারতবর্ষের সঙ্গে কথা বলতে।